আফটারনুন চিলড্রেন, তোমরা এতদিন প্রশ্ন কবিতা পড়েছ। আজকে আমি তোমাদের একটা গল্প পড়াবো। এই গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটির নাম সভ্য অসভ্য। এই গল্পটি আমি তোমাদের পড়াবো এবং তার আগে গল্পটি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে গল্পটি ভালো করে রিডিং করবে। আজকে তো আমি পুরো গল্পটা শেষ হবে না, আমি তোমাদের লাইন বাই লাইন গল্পটা প্রথমে পড়াচ্ছি, তারপর গল্পটা সম্পর্কে বোঝাবো। চলো তাহলে শুরু করি এই গল্প সভ্য অসভ্য। আচ্ছা, তার আগে গল্পে যিনি লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সম্পর্কে দু চারটে কথা তোমাদের জেনে রাখা ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তোমরা নিশ্চয়ই সকলেই জানো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরে বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগরের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যাসাগরের মাতার নাম ছিল ভগবতী দেবী। বিদ্যাসাগর মহাশয়ের প্রাথমিক শিক্ষা ছিল পাঠশালায়, অর্থাৎ গ্রামের পাঠশালায়। তারপর তিনি বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং পরবর্তীকালে তিনি কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলেন এবং তিনি সংস্কৃতে কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, স্মৃতি, ন্যায় প্রভৃতি পাঠ করে অসাধারণ জ্ঞান অর্জন করেছিলেন। পরবর্তীকালে তিনি হিন্দু ল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় একাধারে যেরকম একজন লেখক ছিলেন এবং উনি বিদ্যার সাগর, অর্থাৎ ওনার বিদ্যাক্ষেত্রে ওনার অসামান্য কৃতিত্ব ছিল, পাশাপাশি বিদ্যাসাগর মহাশয় কিন্তু দয়ার সাগর হিসেবেও চিহ্নিত ছিলেন, বা ওনাকে আমরা দয়ার সাগর হিসেবেও কিন্তু স্মরণ করি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি একাধারে শিক্ষাব্রতী ছিলেন, একাধারে সমাজ সংস্কারক ছিলেন এবং একাধারে মানুষের দুঃখ দুর্দশায় তিনি মানুষের পাশে দাঁড়াতেন। শুধু তাই নয়, বিদ্যাসাগরের আরেকটি ছিল, যেটি না বললেই নয়, সেটি ছিল বিদ্যাসাগর মহাশয়ের মাতৃভক্তি। একবার মায়ের ডাকে সাড়া দেবার জন্য তিনি দামোদর নদ, উত্তাল দামোদর নদ কোনো এক ঝড় বৃষ্টির রাতে সাঁতার দিয়ে পার হয়ে গিয়েছিলেন। এরকমই ছিল তার মাতৃভক্তি। আজকে এহেন শুধু তাই নয়, বিদ্যাসাগর মহাশয় ছিলেন বাংলা সাহিত্যের তথা বাংলা ভাষার বা বাংলা গদ্যের জনক। উনি প্রথম সংস্কৃত ভাষার খোলস থেকে বাংলা ভাষাকে একটি আলাদা ভাষা হিসেবে চিহ্নিত করেছিলেন। এই যে তোমরা বর্ণপরিচয় পড়ো, তাই না? বর্ণপরিচয় পড়েছ। বর্ণপরিচয়ে সেই অ, আ, ক, খ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সব কিছুই কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের রচনা থেকেই আমরা প্রথমে পাই। সুতরাং বিদ্যাসাগর মহাশয় ছিলেন বাংলা সাহিত্যের, বাংলা গদ্যের জনক। যদিও আমরা যে গল্পটা আজকে পড়ব, সেই গল্পটা বিদ্যাসাগর মহাশয় যেহেতু লিখেছিলেন, অর্থাৎ প্রায় আজ থেকে 200 বছর আগেকার, সেই হিসেবে গল্পের যে ভাষাগুলো সেটি তোমাদের কাছে একটু অন্যরকম বলে মনে হতে পারে। তখনও তো বাংলা ভাষা এখনকার মতো আধুনিক ভাষায় রূপান্তর তো হয়নি। তখন বাংলা ভাষা সবেমাত্র সংস্কৃত ভাষার খোলস ছেড়ে বেরিয়েছে। তোমরা যখন এরপর বাংলা শব্দভাণ্ডার পড়বে, তখন দেখবে কিছু কিছু বাংলা শব্দ সংস্কৃত ভাষা থেকে ডাইরেক্ট বাংলা ভাষায় ঢুকেছে। আবার কিছু কিছু বাংলা শব্দ, সেগুলি বাংলা শব্দ হলো সংস্কৃত ভাষা থেকে একটু চেঞ্জ হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। কিন্তু বিদ্যাসাগর মহাশয় যখন সাহিত্য চর্চা করেছিলেন,
তখন কিন্তু বাংলা ভাষায় সংস্কৃত ভাষার অনেক বেশিভাবে প্রাধান্য ছিল। শুধু তাই নয়, সেই সময় গদ্য সাহিত্য লেখাটা একটু অন্যরকম ছিল। এবার আমরা যখন এই গল্পটা পড়ব তখন দেখব যে সাহিত্যের এই দিকটা, অর্থাৎ বিদ্যাসাগরের লেখা এই সাহিত্যের এই দিকটা তোমরা যখন বারবার পড়বে তখন কিন্তু তোমাদের কাছে জিনিসটা অনেক বেশি সাবলীল হয়ে যাবে। তাই জন্য চলো শুরু করি আমাদের আজকের গল্প সভ্য অসভ্য। লিখেছেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি তাহলে গল্পটা প্রথমে একটু পড়ে দিই, তারপর গল্পটা তোমাদের ছবি দিয়ে পাঠাই। কোনো এক সময় আমেরিকার এক আদিম অধিবাসী পশু শিকারের জন্য গভীর বনে গিয়েছিলেন। তাহলে কি প্রথম লাইনটা? কোনো এক সময়, অর্থাৎ অনেক দিন আগে বা একটা গল্প, যখন আমেরিকার এক আদিম অধিবাসী, অর্থাৎ আমেরিকাতে কিছু আদিম অধিবাসীরা, অর্থাৎ কিছু ট্রাইব যাকে আমরা বলি, তারা তো ছিল এবং এখনও কিছু ট্রাইব আছে। যাই হোক, সেই সময় উনি যখন গল্পটা বলছেন সেরকমই একজন ট্রাইব, সে পশু শিকার করতে বনে গিয়েছিলেন। সে সমস্ত পশুর খোঁজে বনে বনে ঘুরিয়া একসময় ক্লান্ত হইয়া পড়িল। সে কি করলো? পশুদের খোঁজে বনে বনে ঘুরছে, অর্থাৎ শিকার করতে গেছে আর পশু পাচ্ছে না। বনে বনে পশুদের খোঁজে ঘুরতে ঘুরতে একসময় খুব ক্লান্ত হইয়া পড়িল। এটা কিন্তু সাধু ভাষা। সে খুব টায়ার্ড হয়ে পড়ল। ক্ষুধা তৃষ্ণায় আক্রান্ত হইয়া, অর্থাৎ তার খুব খিদেও পেয়েছিল, তেষ্টাও পেয়েছিল। ক্ষুধা তৃষ্ণায় আক্রান্ত মানে তেষ্টায়, ক্ষুধায়, খিদে তৃষ্ণায় তার খুব কষ্ট হচ্ছিল, বা তার খুব পেয়েছিল, জল তেষ্টা পেয়েছিল, খিদে পেয়েছিল। এক সন্নিহিত ইউরোপীয় বাসস্থানে উপস্থিত হইল। অর্থাৎ তার খুব খিদে তেষ্টা পাওয়ার পর সে কাছাকাছি একজন ইউরোপীয়, তার বাসস্থান ছিল, মানে বাড়ি ছিল, সেখানে সে গেল। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম? কোনো এক আমেরিকার আদিম উপজাতি বা আদিম অধিবাসী, সে পশু শিকার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। পশু সে সারাদিন বনে খুঁজে পায়নি। একসময় সে খিদে এবং তেষ্টায় খুব জর্জরিত হয়ে সে তখন তার নিকটস্থ বা কাছে কোনো এক ইউরোপীয় বাড়িতে সে উপস্থিত হল। গৃহস্বামী মানে বাড়ির যে মালিক, তার কাছে গিয়ে, গৃহস্বামীর নিকটে মানে তার কাছে গিয়ে সে আপন অবস্থা জানাইল এবং কাতর বাক্যে প্রার্থনা করিল, মহাশয়, কিছু আহার দিয়া আমার প্রাণ রক্ষা করুন। তাহলে সে কী করলো? সে খুশি, যেহেতু ক্ষুধা এবং তৃষ্ণায় জর্জরিত ছিল, সে খুব কাতর হয়ে সেই মহাশয়, অর্থাৎ সেই গৃহস্বামীর কাছে গিয়ে বলল যে, মহাশয়, আপনি আমাকে কিছু আহার দিন, অর্থাৎ আমাকে কিছু খেতে দিয়ে আমার প্রাণ রক্ষা করুন। তার এতটাই খিদে পেয়েছিল, সে না খেয়ে আর থাকতে পারছিল না। ইউরোপীয় ব্যক্তি শুনিয়া অতিশয় কোপ প্রকাশ করিয়া বলিলেন। ইউরোপীয় ব্যক্তি শুনিয়া মানে ইউরোপীয় ব্যক্তি সে কথাটা শুনে অতিশয় কোপ মানে রেগে যাওয়া, ক্রুদ্ধ হওয়া, কুপিত হওয়া, তাকে বলে কোপ। রেগে যাওয়া, ক্ষেপে যাওয়া, রেগে যাওয়া, প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, যা বেটা, এখান থেকে চলে যা, আমি তোর জন্য আহার প্রস্তুত করিয়া রাখি নাই। ওকে বললেন, আমেরিকান আদিম অধিবাসীকে বললেন, যা বেটা, তুই এখান থেকে চলে যা, আমি তোর জন্য খাবার প্রস্তুত করে রাখিনি, আমি তোর জন্য খাবার তৈরি করে রাখিনি। তখন সে বলিল, সে মানে সেই আমেরিকার আদিম অধিবাসী বলিল, মহাশয়, তৃষ্ণায় আমার প্রাণ বিয়োগ হইতেছে, মানে তৃষ্ণায় আমার প্রায় মরতে বসেছে। প্রাণ বিয়োগ মানে
প্রাণ চলে যাচ্ছে, মানে আমি প্রায় মরে যেতে বসেছি তেষ্টার চোটে, জল তেষ্টার চোটে, আহার কিছু না দেন, অন্তত জল দিয়ে আমার প্রাণ দান করুন। বলছে তুমি কিছু খেতে না দাও, অন্তত আমাকে একটু জল দাও, জল দিয়ে আমার প্রাণ রক্ষা করো। এই প্রার্থনা শুনিয়া ইউরোপীয় ব্যক্তি বলিলেন, আরে পাপিষ্ঠ, তুই আমার আলয় হইতে দূর হ। বললেন, ওরে পাপিষ্ঠ মানে ওরে পাপী, তুই আমার আলয়, আলয় মানে বাড়ি, বাড়ির থেকে দূর হ মানে চলে যা, আমি তোরে কিছুই দেব না। তখন সে নিতান্তই হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল। তখন সে আমেরিকার অধিবাসী খুব হতাশ হয়ে সেখান থেকে প্রস্থান করিল। তাহলে এইটুকু প্যারাগ্রাফ আমি তোমাদের পড়ালাম। এবার দেখো, এটা তোমরা ভালো করে পড়ো। আমি আরেকবার রিডিং পড়ে দিচ্ছি। কোনো এক সময়ে এক আদিম অধিবাসী, আমেরিকার এক আদিম অধিবাসী পশু শিকারের জন্য গভীর বনে গিয়াছিল। সে সমস্ত পশুর খোঁজে বনে বনে ঘুরিয়া একসময় ক্লান্ত হইয়া পড়িল। ক্ষুধা তৃষ্ণায় আক্রান্ত হইয়া এক সন্নিহিত ইউরোপীয়ের বাসস্থানে উপস্থিত হইল। গৃহস্বামীর নিকটে গিয়া সে আপন অবস্থা জানাইল এবং কাতর বাক্যে প্রার্থনা করিল, মহাশয়, কিছু আহার দিয়া আমার প্রাণ রক্ষা করুন। ইউরোপীয় ব্যক্তি শুনিয়া অতিশয় কোপ প্রকাশ করিয়া বলিলেন, যা বেটা, এখান হইতে চলিয়া যা, আমি তোর জন্য আহার প্রস্তুত করিয়া রাখি নাই। তখন সে বলিল, মহাশয়, তৃষ্ণায় আমার প্রাণ বিয়োগ হইতেছে, আহার কিছু না দেন, অন্তত জল দিয়া আমার প্রাণদান করুন। এই প্রার্থনা শুনিয়া ইউরোপীয় ব্যক্তি বলিলেন, আরে পাপিষ্ঠ, তুই আমার আলয় হইতে দূর হ, আমি তো তোরে কিছুই দিব না। তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল। সুতরাং এইটুকু আজকে আমি তোমাদের পড়ালাম। এইটুকু খুব ভালো করে তোমরা পড়বে। আর একটা কথা শোনো, এই যে যতটুকু পড়লে এটুকুর মধ্যে মনে হচ্ছে বেশ এটা কীরকম একটা লাগছে। একজন লোকের বাড়িতে গেল, কিন্তু সে তাকে জলও দিল না, খেতেও দিল না। তা গল্পটার শেষটায় যখন আমরা যাব, তখন আমরা বুঝবো যে এই ব্যাপারটা কেন, কিসের জন্য। কেনই বা বিদ্যাসাগর এর নাম রেখেছেন সভ্য অসভ্য। তার আগে তোমাদের তো খুব জানতে ইচ্ছা করছে, গল্পটার তো শেষটুকু আমি এখন বলবো না, কিন্তু একটা জিনিস তোমরা ভালো করে দেখো। প্রথমেই কিন্তু লেখক লিখেছে আমেরিকার একজন অসভ্য আদিবাসী, অর্থাৎ আদিবাসী যারা, তাদেরকে বলা হয়েছে আদিম এবং অসভ্য। অর্থাৎ অসভ্য কেন বলা হয়েছে? তারা তো কখনো শহুরে শিক্ষায় শিক্ষিত নয়, তারা অন্য রকম, তারা কিন্তু সহজাতভাবে শিক্ষা, সংস্কৃতি অর্থাৎ কালচার, কৃষ্টি এসব তারা কিছুই জানে না। সেই জন্য তাদেরকে আমরা কি বলি? অসভ্য আদিবাসী। এখনও দেখো আমাদের দেশেও কিন্তু তাই হয়। আমরা যদি কোথাও যাই বেড়াতে ঠেড়াতে, তাহলে দেখবে কোনো আদিবাসী যারা, হ্যাঁ, তাদেরকে দেখে আমরা কিন্তু সেইভাবেই রিয়্যাক্ট করি। সবসময় ভাবি এরা একটুখানি আন্ডার এস্টিমেট করি। এখানে কিন্তু ইউরোপীয় মহাশয়ও, সেই ভদ্রলোকও সেটাই করেছে। এই পরের অংশটায় পড়লে আমরা বুঝবো সভ্য এবং অসভ্য সেটা কিন্তু কে আদিবাসী আর কে আদিবাসী নয়, কে কোথায় আছে, কার কত আত্মমর্যাদা বোধ, বা কে কার কাছে কে ধনী কে নির্ধন, তার উপর নির্ভর করে না। সভ্য এবং অসভ্য দুটোই একটি মানসিক অবস্থা, যেটা নির্ভর করে শুধুমাত্র উচ্চ মনস্ক ব্যক্তিদের ওপরে। যাই হোক, এই
গল্পটার শেষটা আমরা পরের দিন পড়ব, তখন তোমরা এই গল্পটার শেষটা বুঝতে পারবে। তাহলে আজকে আমি যতটুকু পড়ালাম খুব ভালোভাবে রিডিংটা পড়বে। রিডিং না পড়লে কিন্তু বারবার রিডিং পড়বে, রিডিং না পড়লে কিন্তু এটা ভালো করে বুঝতে পারবে না। আর রিডিং পড়ে আমি যেই মানেটা বলে দিলাম সেটা ভালো করে শুনবে, শুনলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা পড়লাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গল্প সভ্য অসভ্য এর প্রথম পার্ট।